15 বছর আমরা একটা দুঃশাসনের মধ্যে ছিলাম। একটি ফেসিবাদী সরকার জগদ্দল পাথরের মতো করে আমাদের বুকের উপরে চেপে বসেছিল, আমাদের ভোট এবং ভাতের অধিকার কেড়ে নিয়েছিল। গণতন্ত্রের শব্দকরণে এখানে একটি একনায়কতন্ত্র ফেসিবাদ তারা কায়েম করেছিল। ইসলামপন্থীদের উপরে চরম জুলুম নিপীড়ন চালিয়েছিল। নামাজ পড়ার অপরাধে, দাড়ি রাখার অপরাধে, কোরআন রাখার অপরাধে, প্যান্ট চাকরির উপরে পড়ার অপরাধে আমাদেরকে জঙ্গি হিসেবে গ্রেফতার করে আমাদেরকে জেলখানায় প্রেরণ করা হচ্ছে। হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, সুন্নাহর কথা বলার কারণে দেশের বিশিষ্ট আলেম দ্বীনদেরকে গ্রেফতার করে বছরের পর বছর জেলখানায় ঢুকিয়ে তাদেরকে কষ্ট দিয়েছে। আমাদের বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি যাকে বলা হয়, শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে তাকে গ্রেফতার করে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানোর চেষ্টা করেছিল। সেটাতে ব্যর্থ হয়ে একটা পর্যায়ে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে, মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে তাকে শহীদ করেছে। এভাবে পুরো বাংলাদেশে তারা একটি হত্যা, গুম, খুনের রাজ্যে তারা পরিণত করেছিল। আল্লাহ মেহেরবানি করে দীর্ঘ 16 বছর পরে অনেক রক্ত, ত্যাগ, কুরবানি এবং তরুণ যুবকদের রাজপথে যে লড়াকু ভূমিকা, আবু সাঈদ মুগ্ধদের যে সাহসী ভূমিকা, যে ভূমিকা সারা বাংলাদেশের মানুষকে আন্দোলিত করেছিল এবং সারা বাংলাদেশের সমস্ত তরুণ, যুবক, কৃষক সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে তাদের রাজপথে নামাতে তারা উদ্বুদ্ধ করেছিল। এবং একটা পর্যায়ে সেই তরুণ যুবকদের নেতৃত্বেই সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে যখন রাজপথে লড়াকু ভূমিকা পালন করেছে, এই ভূমিকার কারণে একটা পর্যায়ে খুনি হাসিনা, ফেসিবাদী হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়েছি। আজকে দীর্ঘ 15 বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। আজকে দীর্ঘ 15 বছর পরে, 16 বছর পরে আজকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে একটি নতুন বাংলাদেশের। আমার ভোট দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে সংসদে পাঠিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে, এই প্রত্যাশায় আজকে বাংলাদেশের মানুষ আজকে দিনক্ষণ গুনছে। ভোটের জন্য তারা অধীর আগ্রহে চেয়ে আছে। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে আমরা প্রার্থী ঘোষণা করেছি এবং সমস্ত প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ চালাচ্ছেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, জনগণকে তা উদ্বুদ্ধ করছেন আমাদের পক্ষে কাজ করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি একটি সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার, এখন পর্যন্ত সেই পরিবেশ আমরা লক্ষ্য করছি না। অনেক রক্ত ত্যাগের বিনিময়ে যে সরকারের হাতে আমরা ক্ষমতা তুলে দিয়েছি, সেই সরকার কিন্তু এখনো নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করতে পারেনি। নির্বাচনের পূর্ব শর্ত একটি সংস্কার, কারণ দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিনা সরকার ধ্বংস করেছিল। নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করেছিল, যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। যে নির্বাচনের সাথে সম্পৃক্ত হলো দেশের আইন শৃঙ্খলা বাহিনী, সম্পৃক্ত হলো সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তিত্ব, কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি এখন পর্যন্ত প্রশাসন থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সেক্টর থেকে এখনো সেই ফেসিবাদীদের দোসরদেরকে মুক্ত করা যায় নাই। যার কারণে আজকে আইন শৃঙ্খলার বাহিনী কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারছে না। এখনো আমরা লক্ষ্য করছি যে থানা থেকে আসামিকে ছিনতাই করা হয়। আমরা এখনো লক্ষ্য করছি দিনে দুপুরে মানুষকে পাথর দিয়ে মেরে হত্যা করা হয়, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনো কাজ করতে পারে না। আমরা লক্ষ্য করছি সম্মানিত ভাইরা, কেউ কেউ বলছেন যে তারা পেশাব করে দিলেই নাকি বর্তমান সরকার ভাসে যাবে। কেউ কেউ বলছেন নির্বাচনের ঘোষণা যদি দ্রুত না দেওয়া হয় তারা নিজেরা নির্বাচনের ঘোষণা দিয়ে নাকি নির্বাচনের ব্যবস্থা করবে। কেউ কেউ আবার বলছেন আমাকে শপথ না দিলে আমি নিজেই শপথ নিয়ে চেয়ারে বসে যাব। যখন এই ধরনের পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে, তখন কি আদৌ আসলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে? আদৌ কি তখন কি নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে? মানুষ কি এখনো মনে করে যে আমি ভোট দিলে আমার ভোট রক্ষা হবে, ব্যালট বাক্স ছিনতাই হবে না, দিনের ভোট রাতে হয়ে যাবে না? এই বিশ্বাস কি এখনো তৈরি হয়েছে? তৈরি হয়। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী সহ অধিকাংশ রাজনৈতিক সংগঠনগুলো আজকে আওয়াজ তুলেছে, আমরা আগে সংস্কার চাই, সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই। এই পরিবেশ তৈরি হলে আমরা সবাই মিলে উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচনে অংশগ্রহণ করব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসবে আমাদের দেশ এবং সকল মানুষ
তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার সুযোগ পাবে। এই পরিবেশের জন্য আজকে আমরা দাবি তুলেছি, যতক্ষণ পর্যন্ত এই দাবি বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনে দেশের মানুষ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, একদিকে আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করব, অপরদিকে নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। এটা হলো আমাদের ঐকান্তিক দাবি। সম্মানিত ভাইরা, আজকে রুইয়ে এসেছি আমি, আপনারা জানেন এখান থেকে একজন এমপি ছিলেন, এখানে যার বাসা, যিনি মন্ত্রীও ছিলেন, কিন্তু মন্ত্রী এমপি দীর্ঘদিন এমপি হিসেবে থাকার পরেও, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পরেও এই এলাকার কি কোনো উন্নয়ন ঘটেছে? রাস্তাঘাট আমি যতটুকু ঘুরলাম, রাস্তাঘাটে হাঁটা যায় না। এখানকার ছাত্রছাত্রীদের স্কুলে যাবে, এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে তারা স্কুলে যেতে পারে না। এখানকার সাধারণ মানুষ যে সুন্দরভাবে চলাফেরা করবে, একটি ভালো পোশাক পরে চলাফেরা করবে, তারও সুযোগ পাবে না, কারণ কাদা মাটি দিয়ে তার পোশাক লেপটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে তিনি এতদিন এমপি থেকে, মন্ত্রী থেকে এলাকার জন্য কি করলেন? এই এলাকার আমি যতটুকু জানি, এলাকার মানুষের একটা প্রাণের দাবি হলো রুইয়াকে উপজেলা ঘোষণা করা। তিনি কি এই কাজটি করেছেন? করেন নাই। তাহলে কি করলেন? এখানে এই রুইয়া একটা বড় এলাকা, কিন্তু এই জায়গায় স্বাস্থ্য সেবার জন্য একটি মানসম্মত হাসপাতাল নেই, তাই না ভাই? আছে? শুধু রুইয়া কেন, আজকে পুরো ঠাকুরগাঁতে হলো প্রায় 16 থেকে 17 লক্ষ মানুষের বসবাস। এই 17-16 লক্ষ মানুষের জন্য একটাই সদর হাসপাতাল আছে, যে সদর হাসপাতালে মাত্র 250 বেড রয়েছে, যেখানে এখনো পর্যাপ্ত ডাক্তারের সংকট রয়েছে, আধুনিক সরঞ্জামাদির সংকট রয়েছে, ভালো ট্রিটমেন্টের সেখানে কোনো ব্যবস্থা নেই। একটু জটিল সমস্যা হলে ডাক্তার রেফার করে দেয় দিনাজপুর, রংপুর এবং ঢাকায় রেফার করে দেয়, যেটা আমাদের এলাকার মানুষের জন্য খুবই কষ্টকর। কারণ এই এলাকার অধিকাংশ মানুষ অর্থনৈতিকভাবে খুবই সংকটপূর্ণ। বিরাট টাকা খরচ করে, জমি জমা বিক্রি করে, নিজের সম্পদ বিক্রি করে গিয়ে রংপুর, দিনাজপুর, ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করার মতো তাদের সামর্থ্য নেই। এই জন্য এখানে যারা এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, যারা মন্ত্রী হয়েছিলেন, তাদেরকে বলতে চাই, আপনারা এই 17 বছর কেন এখানে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল করতে পারলেন না? করতে পারেন নাই নাকি এর উদ্যোগই আমরা গ্রহণ করেন নাই? এই জবাব জনগণের কাছে আপনাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিতে চাই, ইনশাআল্লাহ আমরা শুধু কথাই নয়, আমরা কাজে বিশ্বাসী। আমি আপনাদেরকে বলছি, আমি যদি নির্বাচিত হতে পারি, আপনারা যদি আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ঠাকুরগাঁয়ে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই রুইয়াকে উপজেলা ঘোষণা করার জন্য ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। রুইয়ার প্রত্যেকটি রাস্তাঘাট সংস্কার করে মানুষের চলাফেরার উপযোগী করব ইনশাআল্লাহ। এই রুইয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটবে ইনশাআল্লাহ। এই রুইয়া এলাকার মানুষরা যেন নিরাপদে ব্যবসা করতে পারে তার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমি এখনো লক্ষ্য করছি, এখানে কেউ কেউ এখনো এই বাজারে নাকি চাঁদাবাজি করেন, এখনো নাকি চাঁদাবাজি করছেন। আমার কয়েকদিন আগে আমি শুনলাম যে গোপনে একটা লিস্ট করা হয়েছে, থানায় নাকি জমা দেওয়া হয়েছে। এখানে অনেক নিরীহ মানুষের নাম এখানে যুক্ত করে থানায় দেওয়া হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, কোন নিরীহ মানুষকে যদি গ্রেফতার করা হয়, আমি দেলোয়ার হোসেন থানায় গিয়ে তার পক্ষে লড়বো ইনশাআল্লাহ। কোন নিরীহ মানুষকে জেলখানায় যেতে দেব না, কোন নিরীহ মানুষের বিপক্ষে কোনো মামলা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা মামলা বাণিজ্য হতে দেব না, আমরা টেন্ডারবাজি করতে দেব না, আমরা কাউকে দুর্নীতি করতে দেব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা নিজেরা চাঁদাবাজি করি না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ। দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত ঠাকুরগাঁ গড়ার ব্যাপারে আমরা প্রত্যয় ঘোষণা করছি। আপনাদেরকে সাথে নিয়ে সেই ঘোষণা আমি দিতে চাই। আসুন সম্মানিত ভাইরা, আগামীর সুন্দর বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, নিরাপদ ঠাকুরগাঁ, উন্নয়নশীল ঠাকুরগাঁ করার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আবারও রুইয়াবাসীকে ধন্যবাদ জানিয়ে আমাকে সাদরে আনন্দের সাথে